ঢুকলেন নেতাজির সামনে? ঢুকেছি, ঢুকে তারপরে ভাবছি যাবো তো, তখন আমাদের যিনি অর্গানাইজার তিনি পরিচয় করিয়ে দিলেন এসছে একটা ফাংশনটা হবে, তখন আর দু একটা কথা বলে আমার পরিচয় করিয়ে দিল। দেখলাম উনি বলছেন কলকাতাতে আয় হো, মানে ওনার সেই মিষ্টি গলায়, আমি শুধু ভার ডাকছি আও ইধার আও, করে ফেললেন এই সুযোগ, এরপর আমি জানি না। তারপরে সবাই ফিরে দাঁড়িয়ে উনি টুকটাক সবার সাথে কথা বলছি, তা আমি দেখছি ওখানে দাঁড়িয়ে আছি, গানা গাতে হো বলে আমার মনে হচ্ছে বলে আমি মরবো নাকি, যে আমি গান গাই, যদি একটা কিছু বলেন এক লাইন গাও তো, তখন তো আমি পুরো দেব। আমার মনে হলো আর কি ওনার সামনে কিছু করাটা হলো কোশিশ করছি, আমি কোশিশ করছি, এছাড়া আর কি বলবো। তারপরে গান শুনেছিলেন? না না, মাথা খারাপ। তারপরে আমি বলছি কার কাছে শিখেছে, তো আমি গুরুদের নাম বলেছি, খুশি। তারপরে বেচো, তখন আমি আর বসছি না, ওরকম লেজেন্ডের পাশে বসা যায় না, আমি নিচে বসেছি। তারপরে বলছেন যে আমি বাংলা বলতে পারি, হ্যাঁ। তখন আমি বললাম আমার পুজোর গান শুনেছো? এবারে বাংলাতে বলেছে। হ্যাঁ বাংলাতে, আমি বাংলা বলতে পারি। তখন আমি তো জানি মমতা মুখোপাধ্যায়ের ঘটনাটা আছে, বাংলা শিখেছে। আমি দেবশ্রী চলে এসেছি আবার একটা পডকাস্টের অনুষ্ঠানে, যেখানে সাথে এনেছে আজকে একজন বহুমুখী প্রতিভার ব্যক্তিত্বকে। তিনি সঙ্গীত চর্চা করেছেন, সেটা অনেকদিন ধরেও রেখেছেন, শিখেছেন নাচ, কত্থক নৃত্য, এবং উনি সাংবাদিকতাও করেছেন, চালিয়ে গেছেন তার সাথে লেখালেখি। এমনই এক ব্যক্তিত্বের সাথে আমার হঠাৎই একটা অনুষ্ঠানে আলাপ হয়েছিল, তো তখন থেকে ঠিক করেছিলাম তাকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আজকে তার সাথে আমরা গল্প করব, আড্ডা জমাবো। অনুরাধা সান্যাল, নমস্কার ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত, অনেক শুভেচ্ছা। আপনি এত ব্যস্ততম একজন ব্যক্তিত্ব, অনেক কিছু নিয়ে থাকেন, তার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকে আপনার সাথে আবার দেখা হয়ে, খুব ভালো লাগছে। তোমাদেরও অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। তোমাদের চ্যানেলের জন্য রইল অনেক শুভেচ্ছা। একটা কথা না বলে পারছি না, আপনাকে দেখেছি আপনি অনেকটাই আমার থেকে বয়োজ্যেষ্ঠ, কিন্তু এখনো পর্যন্ত আপনার গলার আওয়াজটা এত সুন্দর রেখেছেন এবং নিজেকে এত সুন্দর করে একটা সুন্দর প্রেজেন্টেশন, মানে আপনার সাজগোজের মধ্যে একটা নিখুঁত ভাব আমি দেখতে পাচ্ছি। মানে সত্যি এটা না বললেই নয়, আমি মানে অনুষ্ঠানের শুরুতেই এটা বলছি, আমার ভীষণ ভালো লেগেছে। এটা ধরে রেখেছেন কি করে এই বয়সে এসেও? থ্যাংক ইউ। এটা বলছো তুমি, আমি কি বলবো বলো, সবটাই বোধহয় ওপরওয়ালার আশীর্বাদ, এখানে আমি আর কি বলবো। হ্যাঁ, যোগা করি আমি, আর একটু নিয়মে থাকি, রেগুলার এক্সারসাইজ করি, নিয়মে থাকি, রেওয়াজ করি, আর কি বলবো বলো। মানে শিল্পী মানসিকতার মানুষরা কি একটা ডিসিপ্লিনের মধ্যে লাইফ কাটায় না? শিল্পী হওয়া যায় না। আমি তো কাটাই, একটু ডিসিপ্লিন না থাকলে না, তুমি তো একটা টাইমে ভীষণ ভাবে দেখবে তুমি ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছ, কিংবা তোমার কিছু ভালো লাগছে না। আমার যেরকম যে যে সবগুলো আছে, আমার বই পড়ার নেশা আছে, গান শোনা, গান করার নেশা আছে, সবকিছুই, ভালো জিনিস দেখা, ভালো কিছু শোনা, এগুলো নিয়েই আমি থাকি, থাকাই। কিন্তু তুমি দেখবে একটা ডিসিপ্লিনে, ধরো খাওয়া দাওয়া সবকিছুকে একটা সারা জীবন ধরে যদি একটা মেনটেন করা যায়, একটা ফল পরে পাওয়া যায়, সেটা আপনাকে দেখেই মনে হচ্ছে।
তো আপনি এত কিছু অনেক ছোটবেলা থেকেই চালিয়েছেন, মানে আমি প্রথমে আপনার গানের দিকে চলে যাব। আমি জানি একজন বিশিষ্ট, আপনি যাদের শিষ্য, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, তো এইরকম ভাবে প্রথম জীবনে গুরুদেরকে পেয়েছিলেন। কিভাবে শুরু হয়েছিল আপনার গানের চর্চা? তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে বেশ কিছু আগে ফিরে যেতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। গানের শুরু তো ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। আমি খুব শখেই বলছি, আমার মা গিটার বাজাতেন, আমাদের বাড়িতে গান বাজনার চর্চা ছিল, খুব ভালো ছিল। এবং আমার তখনকার দিনের এক বিখ্যাত গায়িকা ছিলেন গায়ত্রী বসু। গায়ত্রী বসু আমার মায়ের বন্ধু ছিল। আমি গায়ত্রী মাসি বলতাম, এবং গায়ত্রী মাসি একদিন বললো যে মেয়েকে গান শেখাও না, একটু গান তো শেখাতে পারো। আর আমি না ছোটবেলায় আমি শুনেছি, যা শুনতাম তুলে নিতাম, ঠিক আছে। খুব গান শুনতে ভালোবাসতাম। এবার গায়ত্রী মাসি বললো, একদিন গায়ত্রী মাসি বাড়ি এসে তোর একটা গান করতো, আমি করে দিয়েছি। কি গান আজকে মনে নেই, বহু আগের কথা। তারপরে গায়ত্রী মাসি একজন আমাকে ঠিক করে দিলেন, তিনি আবার তিনশন বসে থাকতে ছিল। আচ্ছা, এইরকম ভাবে গানের শুরু। তখন তো শুধু শেখার ব্যাপার, ছুঁয়ে পড়ি। এবং স্কুল যখন পাশ করলাম তখনই আমি সঙ্গীত প্রভাকার পাশ করি। সঙ্গীত প্রভাকার তখন তাই স্কুল ফাইনালের সাথে একটা যোগ ছিল। আচ্ছা, সেমিনারি পাশ করলাম, সঙ্গীত প্রভাকারও পাশ করলাম। আমি ছোট বয়স থেকে শিখতে শুরু করেছি। তারপরে শুরু হলো আমার শেখা, আসল শেখা। কিন্তু কারণ হঠাৎই আমাকে মানে একজনের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি শুনে বললেন, ওকে আমি ঠিক করে দিচ্ছি, গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে যেতে চান। তখন এর আগে আরেকটা ব্যাপার হয়েছিল, অনুপ ঘোষাল ছিলেন। অনুপ ঘোষাল আমাদের বাড়িতে খুব আসতেন। অনুপ মামা বলতাম, আমার মামার বন্ধু। অনুপ ঘোষাল এলো, কিরে কি করছিস, গান কর। একটু গেয়ে দিলাম। ছোটবেলায় তো ভার্ডন নেই তো তখন। পরে অনেক গুণীজনের আপনি সান্নিধ্য পেয়েছেন ছোটবেলায় থেকে। এই তো তারপরে ও বললো, আমি সুখেন্দু গোস্বামীর কাছে চল। কিছুদিন আমি সুখেন্দু গোস্বামীর কাছে শিখতাম ওনার স্থানে। তারপরে আমার ওই যোগাযোগ হয়ে গেল কাছে শিখতেন। ওখানে গিয়ে দেখলাম সম্পূর্ণ আলাদা। মানে আমি যা শিখেছি সেটা কিছু নাই, মানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। খুব যত্ন নিয়ে সুন্দর ভাবে শেখাতেন। ওনার বাড়িতে অনেকের সাথে আবার দেখা হতো, বিহেন ছায়াতে আমি যেতাম। এই করতে করতে ক্লাস উনি আমার এত মানে একটা শেখা ছিল। আমার বাড়িটা দেশপ্রিয় পার্কের কাছাকাছি ছিল। উনি আসতেন বাণীচক্র দেশপ্রিয় পার্কে একদিন। বাড়ি তো যেতামই, এবং সেখানে দেশপ্রিয় পার্কে ওই ক্লাসটাতেও আমি চলে যেতাম। একটু রাগ করতেন না। ওখানে যা সবাই শিখতো সেটাও আমি বসে শিখতাম। সেটাই আর কি ব্যাপার, মানে এইরকম আমার মানে গুরুরও অনেক আন্তরিকতা বেশি ছিল শিষ্যকে তৈরি করার জন্য। মানে সেই সময় জ্ঞানপ্রকাশ ঘোষের কথা বলছেন তো, মানে প্রাণ দিয়ে আমি আমার শিষ্যকে তৈরি করব। তারপরে সেরকম শিখতে শিখতে হলো যে আমি অনেক রকম গান শিখলাম। ওনার তো অনেক রাগাত্মক গানও আছে। ওনার কাছে শিখতে শিখতে আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে ভর্তি হলাম নজরুলগীতি শেখাতে। নজরুলগীতি আমার বরাবরই খুব ভালো লাগতো। তো আমাদের বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন আমার বড় মামিমা পুরবী মুখোপাধ্যায়, আজকে নেই। গান বাজনার পরিবেশ, গান আমাদের বাড়িতে লেগে ছোটবেলা থেকে আপনি পেয়েছেন। মামিমার কাছে কিছু রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম। তারপরে চলে গেলাম। এটা বোধহয় সত্যি শিল্পীদের জীবনে দেখা গেছে। যদি সব শিল্পীর অনেক জীবন আমরা একটু অ্যানালিসিস করি, সে বড় সুপারহিট কোনো মানে সেলিব্রিটি শিল্পী হতে পারে, বা গান নিয়ে নাচ নিয়ে চর্চা করছে। চ্যারিটি বিগিনস ফ্রম হোম বলে না, বাড়িতেই বোধহয় চর্চাটা শুরু হয়েছে। আপনি বলছেন আপনার মামি ছিলেন পূর্বী মুখোপাধ্যায়, আপনার মা গিটার বাজাতেন, তো সেটা সবটাই বোধহয় আপনার কাছে ভেতরে চলে গেছে। মানে সবসময় একটা পরিবেশটা থাকলে না মানসিকতাটাও তৈরি হয়েছে। এখনো কি গান গান তারপরে আমি বলছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে দিলাম যখন, প্রচুর শিখলাম। কি ভালোভাবে, খুব আন্তরিক ছিলেন। আমি মানে দাদা বলতাম, আনন্দা বলতাম। আর উনি উপকারী করতেন বোনের মতো। তারপরে যা হয়, উনিও তো গুরু জ্ঞানপ্রকাশ ঘোষকে চিনতেন। গুরুজির শিষ্যা আমি, সেজন্য একটু ঠাকুরটাকে পেতাম। তারপরে বহু গান শিখে তারপরে কি
হলো, তারপরে আমার তো বিয়ে হয়ে গেল। ও তার মধ্যে আমি একটা কাজ করলাম, আমার একটা গ্রুপ ছিল, গানের গ্রুপ তৈরি করলাম। আচ্ছা। আমরা বহু ফাংশন করতাম। তার মধ্যে আমার তখন টিভি এসছে 75, টিভিতে আমি কিছু অনুষ্ঠান করতাম, টক শো। আচ্ছা। হ্যাঁ, তারপরে নানান রকম টক শো করতাম। তখন একটা প্রোগ্রাম হতো তরুণদের জন্য, সেটাও করতাম। তখন তরুণী বলতে পারো, কলেজে পড়িয়ে সময় করতাম। তারপরে আরো অনেক অনুষ্ঠান হতো, দেখুন। তারপর টক শো আমি, চৈতালি পরে করেছি, সিদ্ধার্থ চ্যাটার্জি যে তোষের পাঠ করেছিল সত্যি, এরকম করেছি। তারপর যখন কিছু চ্যানেল এলো, প্রথম আকাশ যখন এলো, আকাশ 8 পাঠ এরকম হয়নি, আকাশ শুধু নাম ছিল, আমার যতদূর মেমারি করছে আর কি। সেটা তো অনেকটা পরে, প্রায় দূরদর্শন তো বহু বছরই ছিল। ওই সব করতে করতে পরে দূরদর্শনে যখন আকাশে গানটা করলাম, তারপরে তোমার সিটিভিএনে করলাম, এইসব গান করতে করতে আকাশের দুবার করেছি। কিন্তু ওই সময় তো কোনো ভিডিও নেই যে তুলে রাখবো, মোবাইলও নেই, কিচ্ছু নেই। এখানে নেই, কিন্তু টিভির কাছে, তাদের কাছে সমস্ত ভিডিও আছে, ছবি দিয়েই একটু ধরা আছে। এইসব করতে করতে তারপরে আমার গ্রুপটা ভালো ছিল, গ্রুপ নিয়ে প্রচুর ফাংশন করেছি নানান জায়গায়। তারপরে বিয়ে হলো, আমি ইচ্ছে করে কমার্শিয়াল লাইনটা খুব একটা যাইনি, ছবিতে গান গেয়েছি। প্লেব্যাক সিঙ্গারও ছিলেন আপনি? ছবিতে গান গেয়েছি, কিন্তু আমি কমার্শিয়াল লাইনে যাইনি। মানে ওটা কি পেশা হিসাবে নেননি, সেটাই বলতে চাইছি। ওখানে যেতে গেলে অনেক ঝামেলা, আমি আর ওই দিকে যাইনি। আমার বিয়ে হয়ে গেল, ওখানেও দেখলাম ভীষণ সবাই গান বসত, ভীষণই। তারপরে এই করতে করতে গানটা আমার রয়ে গেল, এবং গানটা আমি রেগুলার প্র্যাকটিস করেছি। এবং তারপরে বিয়ের পরে আমার তো গুরুজি, তখন প্রথম গুরু চলে গেছেন, অনেক গুরুই চলে গেছেন, মানবতা নেই। তখন আমার হঠাৎ সুযোগ এসে গেল পণ্ডিত কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের কাছে শিক্ষা। মানে ওনাকে পেয়ে আমি দেখলাম একটা সমুদ্র। তারপরে উনি সাংঘাতিক জ্ঞানী লোক, রসিক মানুষ ছিলেন, লিখতেন ও সুলেখকও। ওনার বাবাও তো ছিলেন সাংঘাতিক নাম করা প্রসাদ মুখোপাধ্যায়, অনেকেই জানেন। উনি আমাকে খুব যত্ন করে শেখাতেন, খুব স্নেহ পেয়েছে ওনার কাছে। এবং আমার পরবর্তী লাইফে, এইটা দাদা আমার দুটো ফেজ লাইফে, থার্ড ফেজ আমার এটা শুরু হলো, আমি কুমার কাকা বলতাম, কাকাবাবু বলতাম। সেইখানে গিয়ে আমার শুরু হলো, মানে ওনার সাথে সাথে সব জায়গায় যাওয়া, ভালো গান শোনা, এবং যেগুলোতে যাওয়ার সুযোগ হয় না সেই জায়গাগুলোতে। কারণ খুব নাম করা শিল্পী আসতেন, তখন প্রাইভেট প্রোগ্রাম হতো, কত শুনেছি এরকম বড় বড় শিল্পীদের প্রাইভেট প্রোগ্রাম। সেই সময় যে অনুষ্ঠান করতেন গ্রুপ নিয়ে, আজকে অনেক গ্রুপের অনুষ্ঠান দেখছেন, কেমন মানে আমি বলবো আপনার ফিলিংসটা কেমন ছিল, অনুভূতি কিরকম লাগতো? তখনকার দর্শক কি অনেক বেশি আন্তরিক? না, আমি তো ভালো দর্শক পেয়েছি, আমি কিন্তু খারাপ শ্রোতা কি খুব আন্তরিক, সেটাই বলছি। নিশ্চয়ই ছিল আন্তরিক, কারণ প্রচুর না কি বলবো, ভালো লাগার ব্যাপারটা বুঝতে পারতাম। প্রচুর যাদের ভালো লাগতো বলে যেত এসে, এটা আমি কিন্তু খুব ফিল করতাম, মানে স্টেজ থেকে নামার সময়। হ্যাঁ, তারপর পরে আমি নানান ধরনের অনুষ্ঠান করেছি। এবং আমার একটা অনুষ্ঠান খুব মনে আছে, আমার গ্রুপের কথা বলছি না, সেই গ্রুপ আবার অনেক ভালো মিউজিক ক্রিটিক রিভিউ করেছেন। তখন তো আমি রিভিউ মানে জানি না, ঠিক আছে। তারপর পরে কাকাবাবুর কাছে শিখেছি, উনি আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন কি করে অ্যানালিসিস করতে হয়। তুমি ধরো একটা ফাংশন শুনে এলে, কি করে অ্যানালিসিসটা করবে, এই রিপোর্টিং না, উনি এই গাইলেন, উনি এই করলেন, চলে এলাম, উনি এই রাগ গাইলেন, এই করলেন, ব্যাস, এটা কিন্তু রিপোর্টিং। কিন্তু কি করেছেন তারা, কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করেছেন, এর অ্যানালিসিস যতক্ষণ না তুমি করতে পারবে, তুমি মিউজিক কিছু